ঢাকায় একটি সৌজন্য সাক্ষাৎ আর তারপরে নয়াদিল্লির মসনদে ঘুমানো মোদির ঘুমের ব্যাঘাত। আলোচনার কেন্দ্রে একটি বই যার প্রচ্ছদে থাকা একটি মানচিত্র ভারতের উত্তর পূর্বাঞ্চলের ঘুম কেড়ে নিয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতের সেভেন সিস্টার্স দখলের কোনো গোপন পরিকল্পনা আটছে বাংলাদেশ? ঘটনার শুরু যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকায় সাক্ষাৎ করেন পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা। এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ যেখানে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে জেনারেল মির্জাকে একটি বিশেষ বই উপহার দেন ডক্টর ইউনূস। বইটির নাম দ্য আর্ট অফ ট্রায়াম্ফ, গ্রাফিতি অফ বাংলাদেশ নিউ ডন। আর এই বইয়ের প্রচ্ছদই এখন ভারত জুড়ে বিতর্কের আগুন জ্বালিয়ে দিয়েছে। বইটির প্রচ্ছদে বাংলাদেশের যে মানচিত্র ব্যবহার করা হয়েছে সেখানেই লুকিয়ে আছে ভারতের আসল আতঙ্কের কারণ। সেই মানচিত্রে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যা সেভেন সিস্টার্স নামে পরিচিত, তা একটি বড় অংশকে বাংলাদেশের ভূখণ্ডের সঙ্গে যুক্ত দেখানো হয়েছে। আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ কয়েকটি অঞ্চলকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো এই মানচিত্রটি মূলত ঐতিহাসিক সুলতানাত ই বাংলা বা শাহী বাংলার ধারণার উপর ভিত্তি করে তৈরি। 1352 থেকে 1576 সাল পর্যন্ত এই স্বাধীন মুসলিম সালতানাতের অধীনে বাংলার সীমানা আজকের থেকেও অনেক বিস্তৃত ছিল। ভারতের পূর্ব ও উত্তর পূর্বের বিশাল এলাকা এবং মিয়ানমারের কিছু অংশ এর অন্তর্ভুক্ত ছিল। ডক্টর ইউনূসের উপহার দেওয়া বইটিতে সেই বৃহত্তর বাংলাদেশের মানচিত্রই ফুটিয়ে তোলা হয়েছে, যা নয়াদিল্লির জন্য এক অকল্পনীয় দুঃস্বপ্ন। এই ঘটনায় ভারতীয় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মূলধারার গণমাধ্যম পর্যন্ত তোলপাড় শুরু হয়েছে। বিশেষভাবে ভারতের চিরশত্রু পাকিস্তানের একজন শীর্ষ জেনারেলের হাতে এই ধরনের একটি মানচিত্র সম্বলিত বই তুলে দেওয়ায় ক্ষোভে ফুঁসছে ভারতীয়রা। তাদের অভিযোগ, ডক্টর ইউনূসের এই পদক্ষেপ বৃহত্তর বাংলাদেশ ধারণার প্রতি একটি সুস্পষ্ট সমর্থন, যা অতীতে বিভিন্ন ইসলামপন্থী গোষ্ঠী প্রচার করত। রেডিটের একজন ভারতীয় ব্যবহারকারী লিখেছেন, এই দশকে বাংলাদেশি ও পাকিস্তানিদের মধ্যে যে ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে তা এমনিতেই অবাক করার মতো। এখন ধর্মীয় রাজনীতির সঙ্গে জাতীয়তাবাদের মিশ্রণ বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। একইভাবে ভারতের এক্স ব্যবহারকারীরাও প্রশ্ন তুলেছেন, পাকিস্তানের একজন সেনা জেনারেল কেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে অর্থনৈতিক বা বাণিজ্যিক বিষয়ে বৈঠক করবেন? এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তারা। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে তারা পুরো বিষয়টির উপর কড়া নজর রাখছে। কারণ বৃহত্তর বাংলাদেশ এর মতো একটি স্পর্শকাতর বিষয়ের সঙ্গে যখন কোনো দেশের রাষ্ট্রপ্রধানের নাম জড়িয়ে যায়, তখন তা স্বাভাবিকভাবেই বড় ধরনের কূটনৈতিক অস্বস্তির জন্ম দেয়। আসলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়ন নিয়ে ভারত সবসময়ই চিন্তিত থাকে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারত চায় তার পূর্ব এবং পশ্চিম দুই সীমান্তেই তার নিয়ন্ত্রণ বজায় থাকুক। কিন্তু বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যদি শক্তিশালী হয়ে ওঠে, তবে ভারতের জন্য তা একযোগে একাধিক দিক থেকে বিপদ ডেকে আনতে পারে। ভারত বাংলাদেশকে তার পূর্বাঞ্চলীয় নিরাপত্তা ব্যবস্থার একটি অপরিহার্য অংশ হিসেবে দেখে। পাকিস্তানের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠতা বাড়লে ভারতের সেই নিরাপত্তা বলয়ে একটি বড় ফাটল তৈরি হবে। তবে ভারতের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো নিরাপত্তা এবং সীমান্ত। 1971 সালের পর থেকেই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI ভারতের বিরুদ্ধে তৎপরতা চালিয়ে আসছে। যদি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক গভীর হয়, তবে ISI আবারও বাংলাদেশে তাদের প্রভাব বিস্তারের সুযোগ পাবে বলে আশঙ্কা করছে ভারত। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সীমান্তবর্তী এলাকায় এবং চট্টগ্রাম ও কক্সবাজারের বন্দর ঘিরে পাকিস্তানি গোয়েন্দা কার্যক্রম বাড়তে পারে। ভারতের ভয়, এই প্রভাবকে কাজে লাগিয়ে পাকিস্তান আবারও আসাম, ত্রিপুরা বা মেঘালয়ের মতো রাজ্যগুলোতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে উস্কে দিতে পারে। অতীতেও এসব গোষ্ঠীকে পাকিস্তানি গোয়েন্দারা মদত দিত। তাই দিল্লির ভয়, ঢাকা ইসলামাবাদ সম্পর্ক উষ্ণ হলে সেই পুরনো নেটওয়ার্ক আবারও সক্রিয় হয়ে উঠতে পারে। অর্থনৈতিক দিক থেকেও ভারত চরম উদ্বেগের মধ্যে রয়েছে। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। পাকিস্তানের সঙ্গে
যদি বাংলাদেশের নতুন বাণিজ্য সম্পর্ক গড়ে ওঠে তাহলে ইসলামাবাদ খুব সহজেই বাংলাদেশের বিশাল বাজারে প্রবেশ করতে পারবে। এটি ভারতের জন্য একটি বড় প্রতিযোগিতামূলক ঝুঁকি তৈরি করবে। ভারত সবসময়ই চেয়েছে দক্ষিণ এশিয়ার বাণিজ্যে বাংলাদেশ যেন দিল্লির ওপরই নির্ভরশীল থাকে, কিন্তু পাকিস্তান যদি সেই জায়গায় ভাগ বসায় তাহলে ভারতের অর্থনৈতিক প্রভাব স্বাভাবিকভাবেই কমে আসবে। বিশেষ করে পোশাক, ঔষধ এবং কৃষি পণ্যের ক্ষেত্রে পাকিস্তান একটি বড় প্রতিযোগী হয়ে উঠতে পারে। এর ফলে দক্ষিণ এশিয়ায় ভারতের যে একচেটিয়া বাণিজ্য প্রভাব রয়েছে তা ভেঙে যেতে পারে, যা দিল্লি কোনোভাবেই হতে দেবে না। ইসলামী বিশ্বের রাজনীতিতেও এই নতুন সম্পর্কের বড় প্রভাব রয়েছে। পাকিস্তান বহু বছর ধরে মুসলিম বিশ্বের নেতৃত্বে আসার চেষ্টা করছে। বিশাল মুসলিম জনসংখ্যার দেশ বাংলাদেশ যদি পাকিস্তানের পাশে দাঁড়ায় তাহলে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ওআইসি এর মতো প্ল্যাটফর্মে পাকিস্তানের অবস্থান আরও শক্তিশালী হবে। এটি ভারতের মুসলিম কূটনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। ভারত একদিকে নিজেকে একটি বহুধর্মীয় সহনশীল রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চায়, অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও সম্পর্ক ভালো রাখতে চায়। কিন্তু বাংলাদেশ ও পাকিস্তান যদি ইসলামী বিশ্বে এক সুরে কথা বলে তবে ভারতের পক্ষে মুসলিম দেশগুলোর একতরফা সমর্থন পাওয়া কঠিন হয়ে পড়বে। বিশেষ করে কাশ্মীর ইস্যুতে বাংলাদেশ যদি পাকিস্তানের পক্ষে নরম অবস্থান নেয় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তিতে বড় ধরনের ধাক্কা লাগবে। তবে ভারতের জন্য সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সামরিক এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি। পাকিস্তান এবং চীন দীর্ঘদিনের মিত্র। যদি পাকিস্তানের মাধ্যমে বাংলাদেশে চীনের প্রভাব আরও বৃদ্ধি পায় তাহলে ভারতকে তার পূর্ব সীমান্তেও সরাসরি চীনা উপস্থিতির মোকাবেলা করতে হবে। এমনিতেই চীন বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী দেশ। সাবমেরিন থেকে শুরু করে যুদ্ধজাহাজ সবকিছুই চীন বাংলাদেশকে সরবরাহ করছে। এর সঙ্গে যদি পাকিস্তান সামরিক প্রশিক্ষণ এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের মতো বিষয়গুলো যুক্ত করে তাহলে ভারত দুই দিক থেকে ভয়ঙ্কর চাপের মুখে পড়বে। একদিকে পশ্চিম সীমান্তে চিরশত্রু পাকিস্তান আর অন্যদিকে পূর্ব সীমান্তে চীন প্রভাবিত বাংলাদেশ। এই পরিস্থিতি ভারতের প্রতিরক্ষা পরিকল্পনাবিদদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। একেই বলা হয় টুইন ফ্রন্ট থ্রেট বা দ্বিমুখী সামরিক চাপ। এই নতুন সম্পর্ক দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতির ভারসাম্যকেও বদলে দিতে পারে। বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করে তবে আঞ্চলিক সংগঠন সার্ক নতুন করে প্রাণ ফিরে পেতে পারে। ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানের সঙ্গে বৈরিতার কারণে সার্ককে কার্যত অচল করে রেখেছে, কিন্তু ঢাকা ইসলামাবাদ সম্পর্ক উষ্ণ হলে সার্কে ভারতের একচেটিয়া নিয়ন্ত্রণ কমে আসবে। বাংলাদেশ ও পাকিস্তানের নেতৃত্বে সার্কের অন্য ছোট দেশগুলো মিলে একটি নতুন জোট গড়ে তুলতে পারবে, যা ভারতের বিগ ব্রাদার সুলভ আচরণের বিরুদ্ধে একটি বড় প্রতিরোধ হিসেবে কাজ করবে। ভারত ভয় পাচ্ছে যে একটি পাকিস্তান বাংলাদেশ চীন ত্রিভুজ তৈরি হলে দক্ষিণ এশিয়ায় তার কয়েক দশকের কূটনৈতিক আধিপত্য মুহূর্তেই ভেঙে পড়বে। এর প্রভাব পড়তে পারে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও। পশ্চিমবঙ্গ এবং আসামের মতো রাজ্যগুলোতে বিপুল সংখ্যক মুসলিম জনসংখ্যা রয়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতাকে ভারতের ক্ষমতাসীন দলগুলো বাহ্যিক ইসলামী প্রভাব হিসেবে দেখিয়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে। এটি সীমান্তে অস্থিতিশীলতা বাড়ানোর পাশাপাশি অভিবাসন, নাগরিকত্ব এবং ধর্মীয় পরিচয় নিয়ে নতুন করে সংঘাতের জন্ম দিতে পারে। সবশেষে আসা যাক সমুদ্র ও জ্বালানি নিরাপত্তার কথায়। পাকিস্তান ও বাংলাদেশ যদি সমুদ্র বন্দর এবং জ্বালানি সরবরাহের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করে তাহলে বঙ্গোপসাগরীয় অঞ্চলে ভারত সরাসরি প্রতিযোগিতার মুখে পড়বে। উদাহরণস্বরূপ পাকিস্তানের বাণিজ্যিক বা সামরিক জাহাজ যদি চট্টগ্রাম বা পায়রা বন্দর ব্যবহার করার সুযোগ পায় তাহলে তা ভারতের নৌ বাণিজ্য পথের ওপর সরাসরি নজরদারির সুযোগ করে দেবে। ভারতের আশঙ্কা চীন এই সহযোগিতাকে কাজে লাগিয়ে ভারত মহাসাগরে তার স্ট্রিং অফ পার্লস অর্থাৎ মুক্তার মালা নীতিকে আরও শক্তিশালী করবে, যার মাধ্যমে ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। কূটনৈতিকভাবে বাংলাদেশের ওপর প্রভাব হারালে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের অ্যাক্ট ইস্ট নীতিও মুখ থুবড়ে পড়বে। এই নীতির মাধ্যমে ভারত আসিয়ান দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে চায়, যার জন্য বাংলাদেশকে একটি ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করা অপরিহার্য। কিন্তু বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হয় তাহলে ভারত সেই সংযোগ পথের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ হারাবে। এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বা সেভেন সিস্টার্স আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে থাকবে। তাই ডক্টর ইউনূসের উপহার দেওয়া একটি বইয়ের প্রচ্ছদ
মসনদ এবং একটি সৌজন্য সাক্ষাৎ এখন আর কোনো সাধারণ ঘটনা নয়। এটি দক্ষিণ এশিয়ায় ক্ষমতার নতুন মেরুকরণের এক স্পষ্ট ইঙ্গিত। বাংলাদেশ তার সার্বভৌম সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছে, আর তাতেই ভারতের বহু বছরের পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ হুমকির মুখে পড়েছে। নয়াদিল্লি এখন নীরব থাকলেও ভেতরে ভেতরে যে বড় ধরনের কূটনৈতিক ঝড়ের প্রস্তুতি চলছে তা স্পষ্ট। আগামী দিনে এই অঞ্চলের রাজনীতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়।